আমরা এসেনদের ওয়ে দিক কোসাইন এবং দিক অনুপাত চ্যাপ্টারটা আছে তোমাদের ভেক্টর অ্যালজেব্রাতে, যে পোর্শনটা আছে সেখানে চ্যাপ্টার 3 দিক কোসাইন এবং দিক অনুপাত। সেখানে সংক্ষিপ্ত উত্তরধর্মীতে বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট সামস, মানে যেগুলো ইম্পর্টেন্ট যে অঙ্ক, এগুলো মানে এর বাইরে হয়তো কোনো অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে না। ওই চ্যাপ্টার 3 থেকে এর বাইরে কোনো অঙ্ক 2 মার্কসে হোক বা 4 মার্কসে হোক, 5 মার্কসের তো এখান থেকে আসেই না, প্রশ্নই নেই। 5 মার্কস 3D আর সমতল থেকে আসে, তো তোমাদের উচ্চ মাধ্যমিকে কোনো প্রশ্নের বাইরে এর বাইরে আসবে না। তো শুরু করা যাক। কোনো যে 3 নম্বর যে কোশ্চেন যেটা আছে তোমরা দেখে নেবে এখানে কোশ্চেনটা ভালোভাবে। কোনো সরলরেখা ভেক্টরের দিক কোণগুলি আলফা বিটা গামা হলে প্রমাণ করো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা সমান সমান 2। তো কোনো ভেক্টরের দিক কোণগুলি আলফা বিটা গামা হলে দিক কোসাইন কী হবে? কস আলফা কস বিটা কস গামা, সেটা তোমরা জানো সবাই, প্রত্যেকে সবাই হয়তো একেবারে শিখে গেছো যে দিক কোণ যদি আলফা বিটা গামা হয় তাহলে দিক কোসাইন হয় কস আলফা কস বিটা আর কস গামা। আমরা জানি, এবার আমরা এটা শিখেছি যে কস স্কোয়ার আলফা, এটা আমরা জানি স্কোয়ার আলফা প্লাস ওয়াই স্কোয়ার বিটা প্লাস ওয়াই স্কোয়ার গামা। যদি কেউ না জানো থেকে ওইটা আমি কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো, আমি এর এগেন্সে ভিডিও করে দেবো কীভাবে কী করে এটা আসছে। ওটা একটা ছবি আঁকতে হয়, এখানে সমগ্র চৌপল নিতে হয়, 3D ফিগার আঁকতে হয়, সেখানে একটা বিন্দু নিয়ে দেখাতে হয় সেটা। তার জন্য যদি কারোর জানার ইচ্ছে থাকে, আমি ধরে নিচ্ছি সবাই পারো, সেই জন্যে আমি জাস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে এখানে সলভ করে দেখিয়ে দিচ্ছি। এবার কস স্কোয়ার আলফা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, কস স্কোয়ার গামা মানে সাইন স্কোয়ার গামা। এক এই তিনটে এক অ্যাড করলে কিন্তু আমাদের 3 হয়, ঠিক আছে? 3 লিখেছি এখানটায়। এই তিনটা থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে, তাই সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা এখানে বসে গেছে। আর 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, সুতরাং আমাদের এই মানটা 2 হয়ে গেল, এটা প্রমাণিত হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে 7 নম্বরটা, কিন্তু নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে 7 নম্বর। তোমাদের যে নেক্সট যে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেটা হচ্ছে 7 নম্বর প্রশ্নটা। তো 4 লেখো এটা। 7 নম্বর প্রশ্ন দেখো, বলছে দিক অনুপাত সমূহ নির্ণয় করে প্রমাণ করো যে এখানে পি বিন্দু দিয়েছে 2 3 4, কিউ বিন্দু -1 -2 1, আর বিন্দু দেওয়া আছে 5 8 7, বিন্দু তিনটি সমরেখ। এই জিনিস সেটা 2 মার্কসে আসতে পারে। আমরা ডিরেকশন কোসাইন দিয়ে বা ডিরেকশন রেশিও দিয়ে আমরা বার করবো। আর দুটো বিন্দুর রেশিও কী করে বার করে, যে পি কিউ দুটো বিন্দু সংযোগী সরলরেখার দিক অনুপাত কী করে বার করা হয়। যেমন পি কিউ দিক অনুপাত কী হবে, কিউ এর স্থানাঙ্ক থেকে পি এর স্থানাঙ্ক আমরা মাইনাস করে দেবো, সেটা আমাদের বেরিয়ে যাবে দিক অনুপাত। অবশ্যই কিন্তু কমা দিয়ে লিখতে হবে। তবে এটা থেকে মাইনাস করলে -3 হয়, -2 থেকে 3 মাইনাস করলে -5 হয়, আর 1 থেকে 4 মাইনাস করলে -3 হয়। মাইনাসগুলো কেটে গেল, যেহেতু অনুপাতটাই আমরা কাটতে পারি 3 5 3। সিমিলারলি আমরা কিউ আরটা বার করেছি, আর থেকে কিউ মাইনাস করে, দেখো দুটোই সেম এসে গেছে, পি কিউ এবং কিউ আর দুটোই সেম এসে গেছে। তো বলা যাবে যে যেহেতু দুজনের অনুপাত সেম, মানে দিক অনুপাত সেম, তাই জন্যে পি কিউ আর বিন্দু তিনটির সমরেখ বলা যাবে। যেহেতু কিউটা এখানে কমন বিন্দু আছে, কিউটা এটা লিখতে পারে যে যেহেতু পি কিউ এবং কিউ আর এর মধ্যে কিউ সাধারণ বিন্দু আর পি কিউ এবং কিউ আর এর দিক অনুপাত একই, সুতরাং এরা সমরেখ। পরের কোশ্চেন চলে যায়। পরের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে 11 নম্বর কোশ্চেন। তোমাদের বইয়ের যে 11 নম্বর প্রশ্নটা আছে এটা হচ্ছে নেক্সট তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখতে পাচ্ছ কোশ্চেনটা, যে মনে করি আমার প্রশ্ন তোমার যে পড়ে নাও কি আছে, যে মানে 4 5 0 5 3 3 বিন্দু দুটি সংযোজক সরলরেখা 4 3 -3 আর 6 -1 3 বিন্দু দুটি সংযোজক সরলরেখা পরস্পর সমান্তরাল। আচ্ছা, সমান্তরাল কেসটা আমরা একরকম দেখবো, যদি দিক অনুপাত সমান আসে তাহলে কিন্তু সমান্তরাল অবশ্যই হবে। এখানে আমরা এ আর বি, মানে এ বি এর দিক অনুপাত বার করেছি ফার্স্টে। আগে আমাদের প্রমাণ করতে হবে কি এ বি ও সিডি সমান্তরাল, তাহলে এ বি সরলরেখা দিক অনুপাত বার করা হয়েছে। সেম প্রসেস করে বি থেকে মাইনাস করে, যে বি থেকে এ মাইনাস করতে হয়, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, বিয়োগ করে এটা বের করা হয়েছে অনুপাতটা। সিমিলারলি সিডি বার করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। সিমিলারলি সিডি বার করা হয়েছে,
বার করা হয়েছে। তো এইভাবে আমাদের চলছে। আর এ বি যেহেতু দুজনেই সমান 1 - 2 - 3 1 - 2 3 1 - 2 3, যেহেতু দুটো সরলরেখার দ্বিগুণ অনুপাত সমান, সুতরাং বলা যাবে যে এ বি ও সিডি সরলরেখা দুটি সমান্তরাল। এই জন্য আমাদের নাম্বার 11। নেক্সট হচ্ছে নাম্বার 14, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 14। দেখতে পাচ্ছি স্ক্রিনে রয়েছে। নেক্সট 14টা আমি যদি বলি, 14টা যে কোশ্চেন সেটা হলো দিক অনুপাত নির্ণয় করে দেখাও 2 3 1 -2 2 0 0 1 -1 বিন্দু তিনটি দ্বারা একটি ত্রিভুজ গঠিত হবে, সেটি সমকোণী ত্রিভুজ। তো আমি ধরে নিচ্ছি সমকোণী ত্রিভুজ যদি ধরা হয়, ধরো সমকোণী ত্রিভুজটা হচ্ছে যদি এরকম ধরা হয়, এটা আমি এ নিই, এটা বি নিই, এটা সি, কথা নিলাম। এখানে এ বি সি তিনটে নেওয়া হয়েছে। এবার দেখতে হবে আমরা এখানে কোনো কী করলাম, এ বি এর দ্বিগুণ অনুপাত চেক করলাম। এ বি এর দ্বিগুণ অনুপাত বেরিয়েছে 4 1 1। বিসি এর করলাম, বিসি এ বেরিয়েছে দেখো 2 -1 -1। আর এসি এর অবশ্যই সরলরেখাংশের দ্বিগুণ অনুপাত। আর সি এর দ্বিগুণ অনুপাত আমাদের বেরিয়েছে 1 1 1। দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো তিনজন দ্বিগুণ অনুপাত বার করা হলো। এবার নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হলো বিসি এবং সিএ এর মধ্যবর্তী কোণ থিটা হলে, আমরা এই প্রথমে বিসি আর সিএ চেক করেছি। যদি আমাদের এখানে চেক করাতে এখানে অলরেডি 0 চলে এসছে, এটা মানে এর মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি চলে এসছে। যদি বিসি এবং সিএ 90 ডিগ্রি না আসতো, তখন আমরা আবার এবির সঙ্গে চেক করতাম, এসি ও বিসিও চেক করতাম এবির সাথে। ঠিক আছে, যেহেতু আমরা দেখলাম বিসি এবং সিএ এর মধ্যবর্তী কোণ থিটা হলে কস থিটা। এবার এর ফর্মুলা তোমরা জানো নিশ্চয়ই, যে আমাদের কী ছিল, আমাদের বি ছিল হচ্ছে, বিসি ছিল কি, বিসি ছিল আমাদের 2 - 1 -1 2 - 1 -1। আর সিএ ছিল 1 1 1। তাহলে 2 - 1 -1 আর 1 1 1 যদি নেওয়া হয়, এখানে ছিল আমাদের যে 2 - 1 -1 ছিল বিসি, আর সিএ হচ্ছে 1 1 1 ছিল সিএ। বা এই দুটোর মধ্যে যে মধ্যবর্তী কোণ বের করার সিস্টেম কি, এদের গুণ নিতে হয়, স্থানাঙ্কগুলো গুণ করতে হয়। 2 1 কে 2, 1 1 কে 1 -1 হবে এটা, আবার 1 1 কে 1। আর নিচে হবে √2² + 1² + 1² ইন্টু √1² + 1² + 1²। মানে এটা হচ্ছে তোমার যে এই ফর্মুলাটাও প্রমাণ তোমাদের বইতে আছে, সিন্ধের বইতে। যদি কেউ বুঝতে না পারো কমেন্টস বক্সে কমেন্টস করবে, আমি এর এগেনস্টে ভিডিও বানিয়ে দেবো। আমি জাস্ট এই ভিডিওতে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, যেগুলো পরীক্ষায় বাইরে আসবে না, শুধু এই করা থেকে আসলে পরীক্ষা এখান থেকেই দেবে, সেগুলো আমি শুধু করাচ্ছি। আদারওয়াইজ আমি অন্য কিছু করাচ্ছি না এই ভিডিওতে। যদি কারোর কোনো এক্সট্রা নলেজের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করবে। তো এখানে ক্যালকুলেশন 0 এসে গেছে, এটা তো 0। আর আমরা জানি যে প্রত্যেকে cos 90 ডিগ্রি মান 0, মানে cos π/2 এর মান 0, তো থিটা মানে π/2। সুতরাং বলা যায় ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। নেক্সট আমাদের আছে কি 16 নম্বর। 16 নম্বরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে 16 নম্বরে একটা। 16 নম্বরে বলেছে এ বিন্দু থেকে বি এবং সি বিন্দু দুটি সংযোজ্য সরলরেখার উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আর এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আরও, কারণ এই কারণে বলবো, কারণ যখন তোমরা 3D করবে, 3Dতে এরকম পাদবিন্দু স্থানাঙ্ক বের করার অনেকগুলো অঙ্ক আছে। সেই জন্য এই অঙ্কটা যে ভালো করে যারা বুঝে যাবে, তারা কিন্তু ওই অঙ্কগুলো তারা আরামসে করতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না 3D করার সময়। এ হচ্ছে আমাদের ওটা কী করলাম, প্রথমে আমরা বিসি যে দেওয়া ছিল, যে বি বিন্দু সি বিন্দু, আমি এখানে ছবি এঁকে নিয়েছি। এ বিন্দু 1 8 4, এখান থেকে লম্ব টানা হয়েছে এডি, এটা কিন্তু লম্ব এটা। আর ডি বিন্দুতে ধরে নিচ্ছি বিসিটা λ1 অনুপাতে বিভক্ত হয়েছে। আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 0, -11 4, আর সি দেওয়া আছে এটা 2 - 3 1।
প্রথমে বিসি এর বার করা যে দিক অনুপাত, মানে সি থেকে বি মাইনাস করে 2 মাইনাস 0 মাইনাস 3 থেকে মাইনাস 11 বাদ দিতে হবে। এটা করে আমাদের 2 8 মাইনাস 3, মানে বিসি এর দিক অনুপাত বেরিয়ে গেছে। এবার আমরা ডি বিন্দু স্থানাঙ্ক বার করবো। তোমরা শিখেছো নিশ্চয়ই কোনো বিন্দুতে যদি ল্যামডা ইস টু 1 বা এম ইস টু এন অনুপাতে বিভক্ত হয়, এটা ফর্মুলা হচ্ছে 2 ল্যামডা প্লাস 1 ইন্টু 0 বাই ল্যামডা প্লাস 1 কমা মাইনাস 3 ল্যামডা একবারের সাথে হবে, তারপরের সাথে হবে, তারপরের সাথে হবে। তো মাইনাস 3 ল্যামডা প্লাস 1 ইন্টু মাইনাস 11 বাই ল্যামডা প্লাস 1, পরে 1 ল্যামডা বাই 1 ইন্টু 4, মানে 4ই হবে আলটিমেটলি, এই যে 4 লেখা হয়েছে এখানে দেখতে পাচ্ছ, বাই ল্যামডা প্লাস 1। এটা হচ্ছে আমাদের দ্বিবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, নেক্সট যদি আমাদের বলা হয়, এবার আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে আমার দ্বিবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি, আমরা এটা দ্বিবিন্দু স্থানাঙ্ক। এবার এর সঙ্গে এই বিন্দুটা মিলিয়ে মানে এডি এর আমরা দিক অনুপাত বার করবো। এডি এর বিসি এর দিক অনুপাত আর এডি এর দিক অনুপাতের ডট প্রোডাক্ট অবশ্যই 0 হবে। কেন 0 হবে? তার কারণ হলো এটা লম্বভাবে অবস্থিত তাই। এবার আমরা এডি এর এখানে আমরা এডি এর দিক অনুপাত বার করেছি, দেখতে পাচ্ছ এর দিক অনুপাত রয়েছে এখানটায়। যা নিয়ম, মানে ডি এর স্থানাঙ্ক থেকে এর স্থানাঙ্ক মাইনাস করেছি, এটা হচ্ছে এর স্থানাঙ্ক ছিল 184টা, আর এটা ক্যালকুলেট করে আমাদের এসছে এটা। এবার যেহেতু এডি লম্ব বিসি, যেহেতু এডি বিসি এর উপরে লম্ব, তাই মানে দুজন ডট প্রোডাক্ট 0 হবে, মানে এই এরিয়া দিক অনুপাত, এটা হচ্ছে এরিয়া দিক অনুপাত, আর আমি পাশের বিসি এর দিক অনুপাত লিখে দিচ্ছি পাশে এখানটায়, তাই তোমাদের বুঝতে সুবিধা হয়। বিসি এর দিক অনুপাত যেটা আগের পেজে ছিল দিক অনুপাত, সেটা ছিল হচ্ছে আগের পেজে, সেটা হলো 2 8 মাইনাস 3 ছিল। তো এই দুটোর মধ্যে গুণ হয়েছে, ডট প্রোডাক্ট হয়েছে, সমান সমান 0 লিখতে হবে যেহেতু লম্ব, তাই মানে মানে A1 A2 B1 B2 C1 C2 যোগফল 0 হয়। এটা এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের বেরোচ্ছে, ক্যালকুলেশন করে ল্যামডা বেরিয়েছে -2। এবার ডি বিন্দু স্থানাঙ্ক ছিল আমাদের, যেটা ছিল দ্বিবিন্দু স্থানাঙ্ক, তাখানে এখানে আমরা ল্যামডার মানটা বসিয়ে দিয়েছি। ডি বিন্দু যেটা স্থানাঙ্ক ছিল এখানটায়, এখানে দেখতে পাচ্ছি এখানটায়, এখানে ল্যামডা মানটা পুট করা হয়েছে ডি বিন্দু স্থানাঙ্ক করতে যাওয়াটা, তো ল্যামডা মানটা এখানে পুট করে দেওয়া হয়েছে। আমরা পুট করে দিয়ে অ্যান্সার এসছে 4,5 - 2, এই হচ্ছে অঙ্কটা। নেক্সট যদি বলা হয় সেটা হলো আমাদের 19 নম্বর অঙ্ক। এটা কিন্তু নেক্সট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 19 নম্বর অঙ্কটা যেটা বলেছে আমি একটুখানি তোমাদের পড়ে শোনাচ্ছি। 19 নম্বর অঙ্কটা যেটা তোমাদের কোশ্চেনে দেওয়া আছে পড়ে শোনাচ্ছি। সরলরেখার দিক অনুপাত, যে সরলরেখা দ্বয়ের বা সরলরেখা দুটির দিক সংখ্যা সমূহ মানে দিক অনুপাত -4 3, -5 আর 3 4 5, তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করো। সেম জিনিস আমরা ধরে নিলাম যে এবি সরলরেখা দিক অনুপাত দেওয়া আছে এটা 4 -4 3 5 -5, আর বিসি দেওয়া আছে 3, 4, 5। এবারে আমরা কী করেছি, তাহলে আমাদের এবি এবং বিসি সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা ধরে নিলাম, থিটা, যেহেতু মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। তো যা নিয়ম, এটা গুণ হবে, 4 12 -12 হবে, এটা 12 হবে, এটা 5 25 হবে, তাই করা আছে এখানে। তো এটা এটা কিন্তু অবশ্যই মোডের মধ্যে রাখতে হবে ফর্মুলাটা, এটা কিন্তু অবশ্যই মোডের মধ্যে রাখতে হবে, যেহেতু আমাদের সূক্ষ্মকোণ বলে সূক্ষ্মকোণ বের করতে গেলে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট হিসাব করতে হয়, আর ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু সবাই পজিটিভ হয়, কস সাইন ট্যান সবাই কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হবে। এই জন্যে কিন্তু আমরা এটা আমাদেরকে মনের মধ্যে রাখতে হয়। তো এই হচ্ছে আমাদের ছিল, এটা ক্যালকুলেশন করে আমাদের কত আসছে, এটা উপরে এটা -25 আসছে, মানে প্লাস আলটিমেটলি আমাদের নেব +25, আর √50 গুণ করলে 50 হয়, 50 25 দুগুণে 50, মানে হাফ। এবার হাফ হচ্ছে আমরা জানি cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, সুতরাং দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার আমরা
যে cos 60 ডিগ্রির মান হাফ, তাই থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এই ছিল নাম্বার 7 অঙ্কটা। এই সরি নাম্বার 19 অঙ্কটা। এরপরে হচ্ছে 22 নম্বর অঙ্ক। তোমরা 19 পেয়েছো, 19 পরে যে ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে 22 নম্বর অঙ্কটা, ইম্পর্টেন্ট অঙ্ক। এই ভিডিওতে তোমরা 22 অব্দি পাবে। 22-এর পরে কিছু অঙ্ক ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে 26-এর একটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে। এছাড়া তোমাদের আছে ওদিকে দীর্ঘতে 2-3টা অঙ্ক ইম্পর্টেন্ট আছে। তো আমরা সেই চারটে অঙ্ক টোটাল ইম্পর্টেন্ট, সেই চারটে অঙ্ক তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। এ হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ তোমরা 22 নম্বর অঙ্কটা এটা রয়েছে। এটা এখানে কি বলছে কোশ্চেনে, এটা বলছে দিক সংখ্যার সাথে দেখাও যে পি কিউ আর এস সামান্তরিক শীর্ষবিন্দু। তার মানে আমাদের সামান্তরিক প্রমাণ করতে গেলে কী দেখাতে হবে? আমরা প্রথমে কী করলাম, প্রথমে পি কিউ এর দ্বিগুণ বার করলাম। তুমি যদি নাম দাও এভাবে সামান্তরিকটার পি কিউ আর এস, তাহলে পি কিউ আর আর এস যদি সমান্তরাল হয়ে যায়, মানে সমান্তরাল মানে যদি এদের দ্বিগুণপাত সমান হয় তাহলে সমান্তরাল হবে। আবার পিএস এবং কিউ আর এর দ্বিগুণপাত সমান হলে এরা সমান্তরাল হবে। তাই আমরা পারা করলাম পি কিউ এর দ্বিগুণপাত 1:2 বেরিয়েছে, আর এস এর দ্বিগুণপাতও কিন্তু 1:2 বেরিয়েছে। দেখতে পাচ্ছ আর এস এর দ্বিগুণপাত 1:2 বেরিয়েছে। আর এখানে তার মানে আমরা বলতে পারি যে পি কিউ সমান সমান্তরাল আর এস। আবার আমরা কী করলাম, পিএস এর দ্বিগুণপাত করলাম, সেটা বেরিয়েছে 3,5,3। আর কিউ আর দ্বিগুণ বার করা হয়েছে, সেটাও 3,5,3 বেরিয়েছে। সুতরাং বলা যেতে পারে পিএস আর কিউ আর সমান্তরাল। তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা বলতে পারি, 1 নম্বর ছিল আমাদের এটা, এখানে আমরা পি কিউ এবং আর এর সমান্তরাল প্রমাণ করেছি, এটা একটা সমান্তরাল প্রমাণ করেছি, এটা তার মানে আমাদের আলটিমেটে দেখে নাও এই দুটো সমান্তরাল হয়ে গেছে। আমাদের এস আর এবং পি কিউ সমান্তরাল হয়ে গেছে, এদিকে পিএস আর কিউ সমান্তরাল হয়ে গেছে। সুতরাং পি কিউ আর একটি সামান্তরিক আমরা বলতে পারি। এটা এখানে লেখা হয়েছে সামান্তরিক, বুঝতে পারছো? তাহলে এবার আমাদের বের করতে হবে, এখানে একটা পার্ট দিয়েছে, বলেছে যে সামান্তরিকটিকে আয়তক্ষেত্র। তার জন্য আমরা চেক করতে হবে কি, এই এসপি আর পি কে ডট নেব। যদি দুটো আমরা ডট নিয়ে নিই, যদি এটা 90 ডিগ্রি চলে আসে তাহলে আয়তক্ষেত্র হয়ে যাবে। ডট নেওয়ার জন্য আমাদের ডট মানে যদি মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে, তার মধ্যে থিটা ধরে নিলাম। আর cos θ ইকুয়ালস টু যে ফর্মুলা a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 সেরকম করা হয়েছে। কার মধ্যে করেছি আমরা, পি কিউ এবং কিউ আর এর মধ্যে করেছি, পি কিউ এবং কিউ আর, পি কিউ ও কিউ আর এর মধ্যে করা হয়েছে। যে কোনো এসপি পি কিউর মধ্যে করা যেত, এস আর কিউর মধ্যে করা যেত, যে কোনো দুটো পরপর দুটো বাবুর মধ্যে করলেই হবে। তো আমরা এখানে কী করেছি, পি কিউ এবং কিউ আর এর মধ্যে ডট নিয়েছি। ডট নিয়ে এসছে যেটা এসছে সেটা হলো এই ভ্যালুটা এসছে 19/3 ইন্টু √43 এসছে। এটা কিন্তু 0 আসছে না, সুতরাং মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি নয়। সুতরাং আমরা বলতে পারি যে এটি একটি আয়তক্ষেত্র নয়, এটি আয়তক্ষেত্র নয়। তাহলে বলা যাবে যে সামান্তরিকটি আয়তক্ষেত্র নয়। এই ছিল 22 নম্বর অবধি করালাম এই ভিডিওতে। পরের ভিডিওতে তোমরা 26-এর অঙ্কটা পেয়ে যাবে। 26-এর একটা অঙ্কটা ইম্পর্টেন্ট, ওখান থেকে 4টে অঙ্ক থাকে, আমাদের একটা অঙ্ক পরীক্ষায় দেয়। আমি একটা অঙ্ক দেখিয়ে দেবো, বাকিগুলো তোমরা বাড়িতে পড়তে পারবে। আর দীর্ঘতে আছে 2-3টে অঙ্ক যে দীর্ঘতে, সেগুলো আমি পরের ভিডিওতে করব। তো আজকে ভিডিওতে এইটুকুই। এর জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে হবে।